হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকের ক্লাসটি আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করব। সো এই অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পদার্থের সুলুক সন্ধান। সো এই সুলুক সন্ধান অর্থ কী? এর অর্থ হচ্ছে পদার্থের খোঁজখবর। এই যে আমাদের চারপাশে এত বস্তু আমরা দেখি, তার ভেতরকার গঠন আসলে কেমন। পদার্থকে আমরা যদি ভাঙতে থাকি, তাহলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর পর্যায়ে গিয়ে আমরা আসলে কি দেখব? তোমাদের প্রশ্ন আসে না? ঠিক কী কারণে আমরা এক এক পদার্থকে এক এক রকম বৈশিষ্ট্য দেখে থাকি? এই সকল প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাদের অবশ্যই এই অধ্যায়টি ভালো করে বুঝতে হবে। সো আমার সাথেই থাকো। তো প্রথম ও দ্বিতীয় সেশনে তোমরা কি কি কাজ করবা তা এই অংশগুলো পরে আমরা প্রথমেই জেনে নিই। তোমাদের আশেপাশে কত রকম বস্তুই তো তোমরা দেখো, এগুলো সব কি দেখতে একই রকম? নিশ্চয়ই নয়। আবার সব বস্তু সব রকম কাজে লাগানোও যায় না। একটু ভেবে দেখো তো কোন বস্তুর বৈশিষ্ট্য কেমন। তারপর তারা বলছে প্রথম সেশনের শুরুতেই তোমরা বাসা বাড়িতে, রান্নাঘরে, শ্রেণীকক্ষের ভেতরে বা আশেপাশের যেসব বস্তু তোমরা দেখো সেগুলোর তালিকা করবে এবং তাদের বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণীবদ্ধ করবে। তো আমরা এখন এই ছকটি ফিল আপ করব। ওকে, তোমাদের সুবিধার জন্য ছক 1 ফিল আপ করে রেখেছি। তো এখানে বলা হয়েছে বস্তুর নাম। এখানে বস্তুর নামগুলো দেওয়া হয়েছে চেয়ার, টুল, বেঞ্চ, বোর্ড, কলম, সো কড়াই, হাঁড়ি এগুলা দেওয়া আছে। ওকে, তারপর বস্তুটি যে পদার্থ দিয়ে তৈরি, দেখো চেয়ার কি পদার্থ দিয়ে তৈরি? কাঠ। একইভাবে টুল কাঠ, বোর্ড প্লাস্টিক, ডাস্টার প্লাস্টিক, লাইট প্লাস্টিক, থালা বাসন প্লাস্টিক, হাঁড়ি স্টিল, ফ্যান লোহা, কড়াই লোহা দিয়ে তৈরি। ওকে, বস্তুটির বাহ্যিক অবস্থান, এটি কি কঠিন, তরল নাকি বায়বীয়? চেয়ারের বাহ্যিক অবস্থান কি? কঠিন। টুল কঠিন। একইভাবে হাঁড়ি এগুলা কি? কঠিন। তারপর বস্তুটির বৈশিষ্ট্য কি কি? এটি কি ভঙ্গুর? আঘাত করলে কি ঝনঝন শব্দ হয় নাকি চকচক করে? কোনটি? সো চেয়ারের ক্ষেত্রে আমরা কি দেখি? ভঙ্গুর। চেয়ার কি ভঙ্গুর? হ্যাঁ ভঙ্গুর। আঘাত করলে কি ঝনঝন শব্দ হয়? হয় না। চকচকে? না, চকচকে না। একইভাবে আমরা যদি লাইটকে পর্যবেক্ষণ করি, তাহলে লাইট ভঙ্গুর কি না? হ্যাঁ। আঘাত করলে ঝনঝন শব্দ হয় কি না? না। চকচকে কি না? না। ওকে, এখন আমরা কড়াইটা দেখি। কড়াই কি ভঙ্গুর? ভঙ্গুর না। আঘাত করলে কি ঝনঝন শব্দ হয়? হ্যাঁ হয়। চকচকে? হ্যাঁ চকচকে। তো এখানে হাঁড়ি, ফ্যান এগুলা দেওয়া আছে, তোমরা এগুলা অবশ্যই পড়ে নিবা, ঠিক আছে? প্রয়োজনে ভিডিওটি পজ করে সবগুলো লেখা তোমরা খাতায় নোট করে নিবা। বস্তুটি কি কাজে লাগে? চেয়ার কি কাজে লাগে? বসার জন্য। টুল বসার জন্য। বেঞ্চ বই অথবা বসার জন্য ব্যবহৃত হয়। একইভাবে ডাস্টার লেখা মোছার জন্য ব্যবহৃত হয়। লোহার স্কেল পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। হাঁড়ি খাবার রাখা বা রান্না করার জন্য ব্যবহৃত হয়। তো তোমাদের আশা করি এই বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো পরবর্তী বিষয়গুলো আমরা এখন দেখি। তো এই বিষয়গুলো আলোচনার পূর্বে আমাদের প্রথমেই ধাতু অধাতু কি সেই সম্পর্কে জানতে হবে। ধাতু যে সকল পদার্থ চকচকে, আঘাত করলে ঝনঝন শব্দ করে এবং তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, সেগুলোকে কি বলা হয়? ধাতু। যেমন স্টিল, লোহা, তামা এগুলো কি? ধাতু। কি কারণে ধাতু? যেমন তুমি লোহাকে দেখো, এটি কিন্তু চকচকে এবং লোহাকে যদি আঘাত করা হয় তাহলে কি করবে? ঝনঝন শব্দ করবে। তাছাড়া লোহা কি? তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী। কিন্তু যেমন আমরা তামার তার কিন্তু ইউজ করি। কেন ইউজ করি? এটি ধাতু এবং এই ধাতু হওয়ার কারণে কি এটির মধ্যে অবশ্যই তাপ ও বিদ্যুৎ কি করে? পরিবহন করে। এ কারণে এই সমস্ত জিনিসগুলা কি? অবশ্যই ধাতুর এক্সাম্পল। ওকে, এখন আমরা দেখি অধাতু। যে সকল পদার্থ অচকচকে, ধাতু কিন্তু ছিল চকচকে এবং ভঙ্গুর, আঘাত করলে ঝনঝন শব্দ করে না এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী নয়। ধাতুর ক্ষেত্রে কি দেখেছি? তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, মানে পরিবাহিত হয়। আর অধাতুর ক্ষেত্রে তাপ ও বিদ্যুৎ পরিবাহিত হয় না। সেগুলোকে কি বলে? অধাতু বলে। ফর এক্সাম্পল কাঠের বস্তু, প্লাস্টিকের বস্তু, কাপড় এগুলোর মধ্যে অবশ্যই তাপ ও বিদ্যুৎ কি হবে না? পরিবাহিত হবে না এবং আঘাত করলে কি ঝনঝন শব্দ হবে? হবে না। তো তোমাদের কি ক্লিয়ার হয়েছে? এবং অবশ্যই তা তোমরা নোট করে নিবা। ওকে, তো আমরা দেখি এখন কি বলছে। ছকের তথ্য নিয়ে এবার দলে বসে আলোচনা করো। আলোচনার মধ্যে দিয়ে খুঁজে বের করার চেষ্টা করো কোন ধরনের বৈশিষ্ট্য থাকলে
কোনো বস্তু কোনো নির্দিষ্ট কাজে লাগে। যেমন রান্না বান্নায় ধাতব হাঁড়ি পাতিল ব্যবহার করা হয়, কিন্তু কাঠ বা প্লাস্টিকের পাতিল ব্যবহার করা হয় না কেন? তো রান্না বান্নায় কেন ধাতব হাঁড়ি পাতিল ব্যবহার করা হয়, এর ব্যাখ্যাটা হচ্ছে ধাতব হাঁড়ি পাতিলগুলা কি ধাতু, এবং এর মধ্যে কি হয়, তাপ ও বিদ্যুৎ পরিবাহিত হয়। যেহেতু রান্না করতে গেলে কি প্রয়োজন, তাপ প্রয়োজন, অর্থাৎ হাঁড়িটা কি করতে হবে, গরম রাখতে হবে। গরম করার ফলে এর মধ্যে থাকা চাল কিংবা মাছ মাংস এগুলো কি হয়ে যাবে, সহজে সিদ্ধ হয়ে যাবে। তো এই জন্য কি দরকার, হাঁড়ি পাতিলের মধ্যে অর্থাৎ ধাতব হাঁড়ি পাতিলের মধ্যে বা স্টিলের হাঁড়ি পাতিলের মধ্যে কিন্তু অবশ্যই আমাদের রান্না করতে হবে, তা না হলে আমাদের কি পোছাবে না, তাপ পোছাবে না। ওকে, কিন্তু কাঠ বা প্লাস্টিকে পাতিল ব্যবহার করা হয় না কেন, তা তোমরা সহজেই বুঝতে পারছো। কাঠ বা প্লাস্টিক কি একটা অধাতু, আর অধাতুর মানে হচ্ছে এর ভিতরে কি হবে না, তাপ ও বিদ্যুৎ পরিবাহিত হবে না। যেহেতু তাপ পরিবাহিত হবে না, সো রান্নাও হবে না। এই কারণে কি করা হয় না, কাঠ বা প্লাস্টিকের পাতিল ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয় হচ্ছে ধাতব হাঁড়ি পাতিল। তোমাদের ক্লিয়ার? তারপরে আমরা দেখি আবার গরম হাঁড়ি পাতিল ধরতে গেলে কাঠের হাতল বা কাপড়ের হাতল ব্যবহার করা হয় কেন? সো তোমরা অনেকেই আশা করি বুঝতে পেরেছ। কারণ আমরা জানি ধাতব পদার্থগুলো বা ধাতুগুলো সাধারণত কি বিদ্যুৎ বা তাপ পরিবাহী। সো গরম হাঁড়ি পাতিলের মধ্যে কি আছে, তাপ আছে। এই হাঁড়ি পাতিলে যদি আমরা খালি হাতে স্পর্শ করি তখন কি হবে, আমাদের হাতে অবশ্যই তাপ এসে পড়বে। আর যার কারণে আমরা কি ইউজ করব, ওই হাঁড়ি পাতিলটাকে ধরার জন্য কাঠের হাতল বা কাপড়ের হাতা ব্যবহার করব। কারণ কাপড়ের হাতা বা কাঠের হাতলটা কি, তাপ অপরিবাহী, মানে তাপ তার মধ্যে দিয়ে পরিবাহিত হবে না, কারণ এটি হচ্ছে অধাতু। সো তোমরা কি ক্লিয়ার, কি কারণে আমরা কাঠের হাতল বা কাপড় হাতা ব্যবহার করি, কোনো গরম কিছুকে ধরার জন্য। ওকে, একইভাবে বিদ্যুৎ পরিবহনের জন্য যে তার ব্যবহার করা হয় তার উপরের স্তর প্লাস্টিকের হলেও ভেতরে তামা ব্যবহার করা হয়, সেটাই বা কেন? তো এর মূল কারণ হচ্ছে বিদ্যুৎ পরিবহনের জন্য কিন্তু ধাতু প্রয়োজন, আর তামা যেহেতু একটি ধাতু, সো অবশ্যই তামা ইউজ করা হয়। তো এখন তামার তারের উপর প্লাস্টিক ব্যবহার করার মূল কারণ হচ্ছে আমরা যেন শক খাওয়া থেকে বাঁচতে পারি। কারণ প্লাস্টিক হচ্ছে অধাতু, আর অধাতুর বৈশিষ্ট্য কি, তাদের মধ্যে অবশ্যই বিদ্যুৎ পরিবাহিত হবে না। এই কারণে মূলত কি করা হয়, তামার তারের উপর প্লাস্টিক দিয়ে মোড়ানো হয়। সো তোমাদের ক্লিয়ার? প্লাস্টিক বা কাপড় যে বৈশিষ্ট্য প্রদর্শন করে তার থেকে অ্যালুমিনিয়াম, স্টিল, লোহা বা তামা এদের ধর্ম আলাদা হয়, অবশ্যই আলাদা হয়। কারণ অ্যালুমিনিয়াম, স্টিল, লোহা, তামা এরা হচ্ছে ধাতু, এবং কাপড় বা প্লাস্টিক কি, এরা হচ্ছে অধাতু। তো এখন দেখি তারা কি বলছে। উপরের ছকের বস্তুগুলোকে আলোচনার মাধ্যমে নিচের শর্ত অনুযায়ী শ্রেণীবদ্ধ করো। অর্থাৎ আমাদের এই ছকটা ফিল আপ করতে হবে। তো আমরা এখন এই ছকটা ফিল আপ করি। তো এখানে দেখো তারা বলছে বস্তুর নাম। এখানে তুমি বস্তুর নাম হিসেবে কি দিতে পারো, তামার তার, হাঁড়ি, স্টিল, লোহা, চেয়ার টেবিল, অথবা কাপড় বা প্লাস্টিকের কোনো পদার্থ। কি দিয়ে তৈরি, তামার তার কি দিয়ে তৈরি, তামা দিয়ে তৈরি। স্টিল কি দিয়ে তৈরি, স্টিল দিয়ে। কাপড় কি দিয়ে তৈরি, সুতা দিয়ে। প্লাস্টিকের পদার্থগুলো কি দিয়ে তৈরি, প্লাস্টিক দিয়ে তৈরি। এখন তামার তার ধাতু নাকি অধাতু? ধাতু। তাপ পরিবহন করে কি না? আমরা জানি ধাতু কি সুপরিবাহী, অর্থাৎ তামার তার তাপ পরিবহন করে। বিদ্যুৎ পরিবহন করে কি না? অবশ্যই পরিবহন করে। একই সাথে প্লাস্টিকের কোনো পদার্থ কি ধাতু নাকি অধাতু? অধাতু। তাপ পরিবহন করে কি না? না, কারণ অধাতুর বৈশিষ্ট্য কি, তারা তাপ পরিবহন করতে পারে না, এবং বিদ্যুৎও কি করতে পারে না, পরিবহন করতে পারে না। তো এই অংশটি তোমরা নোট করে নিও। এখন আমরা পরবর্তী অংশে চলে যাই। এবার একটু চিন্তা করে দেখো, যেসব পদার্থ বিদ্যুৎ ও তাপ পরিবহন করে তাদের বাহ্যিক বৈশিষ্ট্যগুলো কি? আমরা অলরেডি জেনে গেছি বাহ্যিক বৈশিষ্ট্য কি। ধাতুর বাহ্যিক বৈশিষ্ট্য হচ্ছে তারা চিকচিক করে এবং তারা কঠিন পদার্থের। ওকে, কেন কিছু কিছু পদার্থ দিয়ে তৈরি বস্তু তাপ পরিবহন করে, আবার কিছু বস্তু করে না, তোমরা তো অলরেডি জেনে গেছো। ধাতু এবং অধাতুর কারণে মূলত কি, কোনো বস্তু তাপ পরিবহন করতে পারে এবং কোনো বস্তু তাপ পরিবহন করতে পারে না। এই প্রশ্নের উত্তর খোঁজার আগে পদার্থের গঠন ও বিন্যাস সম্পর্কে বিস্তারিত জানা থাকা জরুরি। ক্ষুদ্রতর পর্যায়ে কোনো পদার্থের গঠন কেমন তা জেনে নেওয়া যাক। তো চলো এখন আমরা পদার্থের গঠন সম্পর্কে কিছুটা জেনে নেওয়ার চেষ্টা করি। ওকে,
তার আগে তোমাদের বলে রাখি, তোমরা অনুসন্ধানী পাঠ বইয়ের অনুপরমাণু অধ্যায়টি তোমরা অবশ্যই ভালো করে পড়বা। পড়লে এই তথ্যগুলো অবশ্যই তোমরা ভালো করে বুঝতে পারবা। ওকে, ফর এক্সাম্পল, ধরো এটি হচ্ছে কোনো একটা পদার্থ। ওকে, এখন এই পদার্থকে যখন আমি ভাঙতে থাকবো, অর্থাৎ ভাঙতে ভাঙতে এমন এক পর্যায়ে যাব যখন একটি ছোট আকারের ক্ষুদ্রতম কণা ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না, অর্থাৎ ওই ক্ষুদ্রতম কণাকে বলা হয় পরমাণু। ওকে, ক্লিয়ার? অর্থাৎ পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। সো তোমাদের বিষয়টি আমি ক্লিয়ার করে দিই। ধরো এখন আমি একটি পরমাণু অঙ্কন করছি, ঠিক আছে? এটি হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। এখন এই পরমাণুকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে এর কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসের মধ্যে থাকবে কি জানো? প্রোটন এবং নিউট্রন। প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক এবং নিউট্রনের চার্জ হচ্ছে নিরপেক্ষ। ওকে, এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো চারপাশে ঘুরতে থাকবে, ঠিক আছে? তারা কক্ষপথ মেনটেন করে কি করবে? ঘুরতে থাকবে। সো এগুলো হচ্ছে কক্ষপথ, এবং এই কক্ষপথগুলোতে কি থাকবে? ইলেকট্রনগুলো এভাবে চক্রাকারে ঘুরতে থাকবে। ওকে, অনেকটা সূর্যের চারপাশে যেমন পৃথিবী ঘুরে, অথবা পৃথিবীর চারপাশে যেমন চাঁদ ঘুরে। ক্লিয়ার? তো অনেকটা এরকম, যেমন এটি হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসের মডেল। তো এখানে দেখেন এই অংশটি হচ্ছে নিউক্লিয়াস, এর মধ্যে রয়েছে প্রোটন এবং নিউট্রন। এখন এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করে? ইলেকট্রনগুলো চারপাশে ঘুরতে থাকে। এখন দেখো প্রথম কক্ষপথে কি রয়েছে? 2টা ইলেকট্রন। দ্বিতীয় কক্ষপথে কি রয়েছে? বাকি 6টি ইলেকট্রন, ঠিক আছে? এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, প্রথম কক্ষপথেই সবগুলো ইলেকট্রন তো দেওয়া যায়, কেন আমি দিলাম না? না, এটি কখনোই সম্ভব না। ইলেকট্রনগুলো কক্ষপথে কিভাবে সাজানো থাকবে তা অবশ্যই উল্লেখ রয়েছে পদার্থবিজ্ঞানে। এটি একটি সূত্রের মাধ্যমে বের করা যায়। সূত্রটি হচ্ছে 2n², অর্থাৎ প্রথম কক্ষপথে ইলেকট্রন কয়টি থাকবে আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারি। যেমন n মানে কক্ষপথের সংখ্যা, n 1 দিলাম, তারপর স্কোয়ার। সো ক্যালকুলেশন করলে কি হয়? 2। একইভাবে দ্বিতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে আমরা বের করতে পারি কিন্তু 2। n এর মান আমরা দিলাম 2, উপরে কি? স্কোয়ার। সো 2 গুণ 2 দুগুণে কি? 4, 4 দুগুণে 8। তো ক্লিয়ার? প্রথম কক্ষপথে থাকবে 2টি, দ্বিতীয় কক্ষপথে কয়টি থাকবে? 8টি, তৃতীয় কক্ষপথে থাকবে 18টি। এই সূত্রের মাধ্যমে বের করা যায়। ক্লিয়ার? তারা বলছে পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন, আর তাদের ঘিরে ইলেকট্রনগুলো কি করে? ঘুরতে থাকে। এটা তো জেনেছ, আমরা অলরেডি এটি সম্পর্কে আলোচনা করেছি, ঠিক আছে? তো এটি সম্পর্কে আমরা অলরেডি কি করেছি? আলোচনা করেছি। তো এখন দেখি আমরা এখানে কি বলছে। তোমাদের দলের পরমাণুর মডেল তৈরি করো। কি কি ব্যবহার করেছ মডেল তৈরি করতে গিয়ে নিচের ছকে লিখে ফেলো। পাশে তোমাদের বানানো পরমাণুর মডেলের ছবি এঁকে দিতে ভুলো না। তোমাদের বানানো মডেলের পরমাণুর ইলেকট্রন কয়টি কক্ষপথে সাজানো আছে আর তার পারমাণবিক ভর কত তাও নিচে লিখে রাখো। সো এখন আমরা এই ছকটি ফিল আপ করবো। তো মডেল তৈরিতে ব্যবহৃত উপকরণের তালিকাগুলো হলো কাগজ, আটার মন্ডু, মাটি, দেয়াশালাই কাঠি, সুতা ইত্যাদি। ওকে, পারমাণবিক ভর 8 বলতে কি বোঝানো হয়েছে? আমরা জানি পরমাণুতে ইলেকট্রন সংখ্যাগুলোকে বলা হয় পারমাণবিক সংখ্যা। অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা যেহেতু 8, তো পারমাণবিক ভর কত হবে? 8। তো এখানে ইলেকট্রনের কক্ষপথের সংখ্যা কয়টি? 2টি। আমি যদি ইলেকট্রনগুলোকে এখানে বিন্যস্ত করি, আমরা 2n² সূত্রের মাধ্যমে কি জেনেছি? প্রথম কক্ষপথে হবে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে হবে কি? সর্বোচ্চ 8টি ইলেকট্রন। সো এখন এই পারমাণবিক ভরকে যখন এখানে আমি কক্ষপথ অনুসারে সাজাবো, তাহলে প্রথম কক্ষপথে হয়ে যাবে 2টা ইলেকট্রন, তাহলে আর বাকি রইল কয়টা? 6টা ইলেকট্রন। 6টা ইলেকট্রন কি হয়ে যাবে? দ্বিতীয় নম্বর কক্ষপথে হয়ে যাবে। তো এই ইলেকট্রনগুলো রাখার জন্য কয়টা কক্ষপথ লেগেছে? 2টা। তো তোমাদের ক্লিয়ার হয়েছে? তো এই অংশগুলো তোমরা পড়ে নিবা, এগুলো পড়লে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? এখানে তারা বলছে ইলেকট্রন বিন্যাসের কোন পার্থক্যের কারণে ধাতু বেশি তাপ ও বিদ্যুৎ পরিবাহী হয় তা খুঁজে বের করো। তো এর ব্যাখ্যাটা আমি তোমাদের দিচ্ছি। ধাতুর শেষ কক্ষপথে যে ইলেকট্রন থাকে সেগুলো সাধারণত খুব দুর্বলভাবে আটকে থাকে, ধরতে গেলে প্রায়ই মুক্ত।
সহজে কি করতে পারে, ইলেকট্রনগুলো চলাচল করতে পারে। আর আমরা জানি ইলেকট্রন চলাচল করা মানেই কি, বিদ্যুৎ প্রবাহ হওয়া, ওকে, বা তাপ প্রবাহ হওয়া, ঠিক আছে। সো এই কারণে মূলত কি ধাতুগুলো বেশি তাপ ও বিদ্যুৎ পরিবাহী হয়। ক্লিয়ার? তো এখন আমরা এটা দেখি, এবার একটু আলোচনা করে নিচের ছকে দৈনন্দিন জীবনে তাপ ও বিদ্যুৎ সম্পর্কিত কাজের কয়েকটি উদাহরণ লিখো, তারপর ঠিক করো কোন কাজের জন্য ধাতু বা অধাতু কোনটা বেশি উপযোগী। সো এখন আমরা এই বক্সটি ফিল আপ করবো। পাখা চালানোর জন্য কোনটি বেশি প্রয়োজন? ধাতু। বৈদ্যুতিক বাল্ব কোনটি প্রয়োজন? ধাতু। জেনারেটর চালানোর জন্য কি প্রয়োজন? ধাতু প্রয়োজন। তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো আনসারগুলো পরিবর্তন করতে পারো, ওকে। তারপর আমরা এখন এটি দেখি, তোমরা তো এই সেশনের পরমাণুর গঠন, পরমাণুর ভেতরের কণাগুলোর বিন্যাস, এই বিষয়গুলো সম্পর্কে জানলে। বিশ্বের সকল পদার্থ হাতে গোনা কয়েকটি মৌলিক পদার্থ দিয়ে তৈরি, অর্থাৎ আমাদের মৌলিক পদার্থ রয়েছে 98টি। এই 98টি পদার্থ দিয়ে বিশ্বের যত পদার্থ রয়েছে বা মৌলিক পদার্থ রয়েছে সবগুলো কি করা যায়? জানা যায় বা বিশ্লেষণ করা যায়। কিন্তু পদার্থের ভেতরে এই পরমাণুগুলো কিভাবে একসাথে থাকে তা কিভাবে দেখেছ? কঠিন, তরল বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে বিষয়গুলো কি একই রকম? তো আমি তোমাদের বিষয়টা ক্লিয়ার করি। তো কঠিন পদার্থ কাকে বলে? যে সকল পদার্থের নির্দিষ্ট আকার, আয়তন ও ভর আছে তাকে কঠিন পদার্থ বলে। তো কঠিন পদার্থরা কি কারণে তাদের নির্দিষ্ট আকার এবং আয়তন আছে, অর্থাৎ তারা একসাথে সমষ্টি আকারে থাকে? এর মূল কারণ হচ্ছে অণুগুলোর মধ্যে আকর্ষণ শক্তি কি থাকে? প্রবল থাকে। এই কারণে তারা কি থাকে? একসাথে মুষ্টিবদ্ধ হয়ে থাকে। তরল পদার্থ কি? যেসব পদার্থের নির্দিষ্ট আয়তন ও ভর আছে কিন্তু আকার নেই তাকে কি বলে? তরল পদার্থ বলে। তো নির্দিষ্ট আকার কি কারণে নেই? এর মধ্যে থাকা অণুগুলোর আকর্ষণ শক্তি কম থাকে, যে কারণে তাদেরকে যেই পাত্রে রাখা হয় না কেন সেই পাত্রেই কি করে? আকার ধারণ করে। তো ক্লিয়ার? সর্বশেষ গ্যাসীয় পদার্থ কি? যে সকল পদার্থের নির্দিষ্ট ভর আছে কিন্তু নির্দিষ্ট কি নাই? আকার নাই এবং আয়তনও নেই, তাকে কি বলে? গ্যাসীয় পদার্থ বলে। অর্থাৎ গ্যাসীয় পদার্থের মধ্যে থাকা অণুগুলো কি থাকে? অনেকটা বিক্ষিপ্ত আকারে থাকে, বা অণুগুলোর মধ্যে আকর্ষণ শক্তি নেই বললেই চলে। এই কারণে তাদেরকে যে কোনো জায়গায় রাখা হয় না কেন তারা সবটুকু জায়গা কি করে রাখে? দখল করে রাখে। এ কারণে তাদের কি নাই? নির্দিষ্ট আকারও নাই, আয়তনও নাই। তো আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছ। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী পাঠে আমরা দ্বিতীয় ধাপ থেকে শুরু করব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন, এবং ক্লাসটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।